ওয়েলকাম টু সিএসডিজি। অতি সম্প্রতি কর্পোরেট কালচার এবং টেকনোলজি ডোমেইন থেকে উদ্ভূত হওয়া কিছু শব্দবন্ধ, যা বহু ব্যবহৃত হতে হতে প্রায় প্রবাদে পরিণত হয়েছে, অর্থাৎ ইডিয়মস হয়ে গেছে। এরকম কিছু শব্দবন্ধ নিয়ে আজকের আমাদের ক্লাস ডব্লিউবিসিএস প্রিলিমস ধুরন্ধর সিরিজ 1। এখন আমরা সকলেই জানি, অনেকদিন ধরে জানি যে ডব্লিউবিসিএস খুব গভীরভাবে তার স্টুডেন্টদের কাছে, অ্যাসপিরেন্টদের কাছ থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে। এখন সিএসডিজি সবসময় যেটার উপর জোর দেয়, যে সাবজেক্টগুলোর উপর জোর দেয়, সেগুলো ইংরাজি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স। তার কারণ আমরা জানি যে এই রকম কিছু সাবজেক্ট রয়েছে যা একটা অ্যাসপিরেন্টস একা একা পড়ে করায়ত্ত করতে কঠিন বোধ করবে বা জব্দ করা একটু সমস্যা হয়। তো সেই জন্য আমরা সবসময় এই সাবজেক্টগুলোর উপরে চাপ দিই, জোর দিই, এবং আমরা মনে করি যে এই সাবজেক্টগুলো অনেকটা গেম চেঞ্জারের কাজ করে। ওকে, তো আজকে আমরা ঠিক সেরকমই কিছু 10টা শব্দবন্ধ বা ফ্রেজ নিয়ে ক্লাস করেছি। আমরা সেগুলো পড়ে নিই আগে। আমার মনে হয় যে অন্তত ওপর থেকে দেখে আগে থেকে মানে না জানা থাকলে অ্যাজ ইউজুয়াল এগুলোর মানে উদ্ধার করা যাবে না। পরীক্ষার সময় পড়লে না জানা থাকলে ছেড়ে আসতে হবে। ব্যাপারটা হচ্ছে যে ডব্লিউবিসিএস কিন্তু অধিকাংশ ইংরেজির ওপরে জোর দেয় নতুন, এই রকম ক্ষেত্রে নতুন তৈরি হওয়া শব্দের উপরে। কিছু কনভেনশনাল ওয়ার্ড অবশ্যই জিজ্ঞাসা করে, বাট সিভিল সার্ভিসের তো কিছু একটা আলাদা মাহাত্ম্য থাকবেই, রাইট? তো আমরা ওয়ার্ডগুলো পড়ি, তারপরে সেগুলোর এক্সপ্লেনেশনে যাব। ফার্স্ট, এআই হ্যালুসিনেশন। সেকেন্ড, প্রম্পট ইঞ্জিনিয়ারিং। থার্ড, ডিজিটাল ডেটক্স। নেক্সট, ডুম স্ক্রলিং। ফিফথ, টাচ গ্রাস। সিক্সথ, কোয়াইট কুইটিং। নেক্সট, বেয়ার মিনিমাম মন্ডে। নেক্সট, রেজ অ্যাপ্লাইং। নেক্সট, ক্যারিয়ার কুশনিং। অ্যান্ড লাস্ট 10, টাস্ক মাস্কিং। সিএসডিজি যে কারণে স্টুডেন্টদের মধ্যে প্রিয় বা সকলে ভালোবাসে, ঠিক সেই স্টাইলেই আমরা পড়াবো। অর্থাৎ একটা শব্দ বা একটা প্রবাদ আমরা লিখবো, সেইটার বাংলা ঠিক কি মানে হয় সেইটা বুঝবো, তার ইংরাজি প্রতিশব্দ কি জানবো, তার থেকে একটা সেন্টেন্স তৈরি করব, এবং কোথা থেকে এটা ডিরাইভ এলো সেই জিনিসটা একটু পারলে দেখে নেব। তার কারণ সেইটা করলে, অর্থাৎ রুট অরিজিনটা জানলে কি হয়, যেটাকে কানেক্ট করা ইজি হয় এবং মনে রাখা। ওয়ার্ড এআই হ্যালুসিনেশন। এআই হ্যালুসিনেশন এর মানে হচ্ছে এআই এ ভুল বা বানানো তথ্য দেয়া। বেসিক্যালি কি হয়, কখনো কখনো আমরা কোনো কমেন্ট দিলে, আমরা কিছু জিজ্ঞাসা করলে, এআই অনেক সময় সেই জিজ্ঞাসার বা সেই প্রশ্নটার উত্তরটা পুরোপুরি জানে না। হয়তো শুরুটা জানলো, শেষটা জানলো, মাঝখানে কোনো অংশ এআই মিস করে গেল। তো এআই কি করে, এআই যে অংশটা জানে না সেই অংশটা নিজের মতন একটা বেশ দেখতে সুন্দর, পড়তে ভালো লাগবে, যুক্তিগ্রাহ্য একটা নিজের মতন উত্তর বানিয়ে দেয়। বাট উত্তরটা একদমই ভুল, উত্তরটা একদমই বানানো, সাজানো, তৈরি করা। ওকে, ফেক। তো এআই এই যে নিজে থেকে জিনিসটা করে, সেটা হচ্ছে এআই হ্যালুসিনেশন। আমরা উত্তরটা দেখলে মনে হবে যে খুব সুন্দর একটা প্রশ্নের উত্তর লিখলাম, খুব সুন্দর সেটা দেখতে হলো, পড়ে বোধগম্য হলো, খুব হারমোনি তৈরি হয়েছে উত্তরের প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশের সাথে তৃতীয় এবং শেষ অংশ, কিন্তু দেখা যাবে যে বেশ কিছুটা তার একটা অংশ পুরোটাই তার কোনো বাস্তবতা নেই, সত্যতা নেই। দ্যাট ইজ কল্ড এআই hallucination. Okay, AI created false, fabricated, nonsensical information is called AI hallucination. একটা বাক্যের মধ্যে দিয়ে আমরা এআই হ্যালুসিনেশন কি সেটা বুঝি। The lawyer was sanctioned after AIHH, আমি ছোট করে AI hallucinationটাকে লিখেছি, after AIH in her brief cited a legal case that did not actually exist. অর্থাৎ কি হলো, লয়ারটা বা উকিলটাকে কোর্ট থেকে স্যাংশন করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে তার কাজকর্মের উপরে যাতে সে না লড়তে পারে তেমন কিছু নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। কারণ কি, তার কারণ সে যে ব্রিফিং করেছিল
তার মধ্যে সে একটা কেস, পুরোনো একটা কেসের, কোর্ট কেসের উল্লেখ থাকে, সেই পুরোনো কোর্ট কেসের উল্লেখ করেছিল যে কোর্ট কেসটা অ্যাকচুয়ালি ঘটেই। ওকে, তো এইটা হচ্ছে যে সেই এআই হ্যালুসিনেশনের জন্য তাকে স্যাংশন করে দেওয়া হলো। ক্লিয়ার? চলো আমরা নেক্সট ফ্রেজ পড়বো বা ইডিয়মস পড়বো, রাদার প্রম্পট ইঞ্জিনিয়ারিং। প্রম্পট ইঞ্জিনিয়ারিং রাদার ইজিয়ার অ্যান্ড কমন ওয়ার্ড, যদিও খুব ক্লিয়ার এটা যে মানে সকলের কাছে থাকবে তা না। প্রম্পট ইঞ্জিনিয়ারিং হচ্ছে একদম সিম্পল, সেই সহজ ভাষায় বলা যায় দ্যাট আর্ট বা দ্যাট সায়েন্স, ওকে, অফ গিভিং সাচ কমান্ড or making such design to AI or to LLM, ওকে, যাতে করে আমি ডেজায়ার্ড রিপ্লাইটা পাই বা ডেজায়ার্ড উত্তরটা পাই। ব্যাপারটা কি? ব্যাপারটা করে সহজ করে বলি, সেটা হচ্ছে যে এআই তে কাজ করার জন্য বা ধরা যাক আমি এরকম কোনো মেশিন লার্নিং এর উপরে কাজ করার জন্য একটা রেজাল্ট পেতে চাইছি। ওকে, তো সেই রেজাল্টটা এক্স্যাক্টলি যেটা পেতে চাইছি সেইটা পাওয়ার জন্য আমাকে কি কমান্ড দিতে হবে সেটাও জানতে হবে। অর্থাৎ যে উত্তরটা আমি পেতে চাইছি, সোজা কথায় সেই উত্তরটা পেতে গেলে আমাকে কি প্রশ্ন এআই কে দিতে হবে সেইটা কিন্তু আমি জানি না, সেইটা জানতে হবে। সেই জানাটার নাম হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। ওকে, থিং ইজ দ্যাট the art or science or art and science of designing specific command to guide AI model for desired output. ওকে, অর্থাৎ এআই থেকে কাঙ্ক্ষিত উত্তর পাওয়ার দক্ষতাই হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। একটা উদাহরণের মধ্যে দিয়ে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং বুঝানি। আরুষি মাস্টার্ড PE মানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, Arushi mastered prompt engineering to extract detailed high quality code from the new language model. Okay, so clear, this is prompt engineering. Third key, third হচ্ছে digital detox. What is digital detox? Digital detox হচ্ছে একদম সহজ কথায় দেখো, ডেটক্স মানে সবসময় সেই বিষ ছাড়ানো আর কি, ঠিক আছে। ডিজিটাল ডিটক্স মানে ডিজিটাল যে সাইকেল চলছে সেখান থেকে বেরিয়ে আসা। অর্থাৎ আমরা যে সারাক্ষণ মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের সাথে জুড়ে রয়েছি, যে একটা শৃঙ্খলের মধ্যে আমরা ঢুকে গেছি এটার দ্বারা, সেইটা থেকে বেরিয়ে আসা কিছুক্ষণের জন্য, দ্যাট ইজ কল্ড ডিজিটাল ডেটক্স। অর্থাৎ আমি আমার ডিজিটাল সাইকেলটাকে ডেটক্স করছি। ওকে, তো ডিজিটাল ডেটক্স বোধহয় আমি আমার কোনো একটা পুরোনো ক্লাসে পড়িয়েছি অলরেডি, যে নতুন যে টার্মিনোলজি এসছে সেই টার্মিনোলজির কনটেক্সটে ডিজিটাল ডেটক্স পড়ানো হয়েছে। তোমরা পুরোনো ভিডিও সিএসডি এর তরফে পেলেও তাদের ডিজিটাল ডেটক্স দেখতে পাবে। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ধরা যাক এরকম হলো যে আমি ঘুমানোর সময় কি করলাম, মোবাইলটাকে বিছানায় রাখলামই না, বিছানায় না রেখে আমি টেবিলে রেখে দিলাম। বা আমি স্যাটারডে সানডে ঠিক করলাম যে সকাল থেকে দুপুর অব্দি বা সকাল থেকে বিকেল অব্দি আমি মোবাইল দেখবো না, বিকেল রাতের পর থেকে আমি দেখবো মোবাইল। তো দিস ইজ কল্ড, এই যে আমি মোবাইল দেখবো না, একটা লাইফে মোবাইলের বাইরে বেরিয়ে এলাম, দ্যাট ইজ কল্ড ডিজিটাল ডিটক্স। ওকে, so I am planning a sentence, I am using the digital detox in a sentence. I am planning a digital detox this weekend so I can spend more time outdoors. Okay, doom scrolling. doom scrolling কি একটু আন্দাজ করলে যদি আমরা শব্দ দেখি, দুটো ওয়ার্ড যুক্ত হয়েছে, ডুম আর স্ক্রলিং। ওকে, সো ডুম স্ক্রলিং হচ্ছে কম্পালসিভ এন্ডলেস হ্যাবিট অফ স্ক্রলিং থ্রু নেগেটিভ নিউজ সোশ্যাল ফিড। বারবার নেতিবাচক ঘটনা দেখতে থাকা, মোবাইলে কন্টিনিউয়াস স্ক্রল করে যাওয়া। বেসিক্যালি কি হয়, এটা একটা সার্ভাইভাল ইনস্টিংক্ট। ওকে, মানে যেটা ঘটনা ঘটছে অথচ আমি জানি না, বা ঘটতে পারে কিছু একটা আমার অবর্তমানে, আমার না জানা, আমার অদেখা একটা কোনো ঘটনা ঘটে যাচ্ছে, এটা আমি আশঙ্কা করছি, সেইটা আমার দেখতে চাওয়ার জন্য যে অদম্য স্পৃহা, এবং যার ফলে আমি ক্রমাগত মোবাইলে স্ক্রল করে যাচ্ছি, নানা সোশ্যাল মিডিয়া বা নানা নিউজ ফিড থেকে নিউজ নিয়ে যাচ্ছি, এইটার মধ্যে দিয়ে কখন একটা হ্যাবিট তৈরি হয়ে আছে, একটা ইনস্টিংক্ট জন্মায়, যার ফলে আমরা অ্যাডিক্টেড হয়ে পড়ি ওই রকম ধরনের একটা হ্যাবিটে, বা ওরকম ধরনের একটা খবর দেখার নেশার মধ্যে দিয়ে। ওকে, তো আমরা বুঝতে পারি না যে আমাদের এই ইচ্ছাটা কখন একটা
ওরকম অ্যাডিকশনে পরিণত হয়েছে। দিস ইজ কল্ড ডুম স্ক্রলিং, রাইট? সো যদি সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা সেন্টেন্সের মধ্যে দিয়ে যদি আমরা এই ইডিয়মসটাকে বা ফ্রেজটাকে দেখতে চাই, তাহলে কি হবে? ইনস্টেড অফ ফোকাসিং অন হার প্রিপারেশন, আরাধ্যা লস্ট আওয়ার্স অফ ভ্যালুয়েবল টাইম ডুম স্ক্রলিং অন হার স্মার্টফোন। অর্থাৎ প্রিপারেশনের সময় কোথায় সে পড়াশোনার উপর ফোকাস করবে সেটা না করে আরাধ্যা স্মার্টফোনে তার মূল্যবান গুরুত্বপূর্ণ সময়টা কেবল ডুম স্ক্রলিং করেই পার করে দিল। ওকে, তো একটা জিনিস দেখো, মানে যে ওয়ার্ড গুলো আমরা পড়ছি সেই ওয়ার্ড গুলো কিন্তু 15 বছর আগে অব্দি জন্মায়নি। এই কনসেপ্ট গুলো, এই সিচুয়েশন গুলো 10 বছর 20 বছর আগে কিন্তু ভাবাই যেত না, তৈরি হয়নি, সেই পার্সপেক্টিভ তৈরি হয়নি। সোসাইটি যে ফর্মে চেঞ্জ হয়েছে, যে স্পিডে চেঞ্জ হয়েছে, তার ফলে যে সিচুয়েশন তৈরি হয়েছে, ঠিক আছে, সোশ্যাল, সাইকোলজিক্যাল, ইমোশনাল, ইকোনমিক, তার থেকে যে ক্রাইসিস গুলো তৈরি হচ্ছে, সেই ক্রাইসিসের জায়গা থেকে এই ওয়ার্ড গুলো এসছে এবং প্রত্যেকটা ওয়ার্ড ভীষণ ইম্পর্টেন্ট। স্পেসিফিক্যালি যখন তুমি একটা সিভিল সার্ভিসের মতন এক্সামকে ইন্টারঅ্যাক্ট করতে যাবে, প্রিপারেশন করবে, তখন কিন্তু এই ওয়ার্ড গুলো ঘুরে ফিরে নানা দিক থেকে তোমার প্রয়োগ আসবে। অর্থাৎ এইটা ধরা যাক তুমি হয়তো এইটা দিয়ে তোমাকে হয়তো এর মানেটা প্রিলিমিনারিতে জিজ্ঞাসা করলো না, বাট তুমি এরকম একটা ওয়ার্ড যদি তোমার কোনো একটা রাইটিং এ ব্যবহার করো, কোন একটা প্যাসেজে তুমি এটা লেখো, তোমার যে রচনা লিখতে দিয়েছে তাতে তুমি যদি এটাকে উল্লেখ করো, তো তুমি ভাবো যে এটা তোমার ভ্যালুটাকে কতটা বাড়িয়ে দেবে। ক্লিয়ার? চলো নেক্সট ওয়ার্ড, টাচ গ্লাস। TOUCH, টাচ, GRASS, গ্লাস। সোজা কথায় ঘাসে হাত দেয়া। ওকে, মানে টাচ গ্লাসের যদি আপাতত বাংলা বা হুবহু বাংলা করায় আক্ষরিক অর্থ, মানেটা কি? মানেটা হচ্ছে টাচ গ্লাস মানে হচ্ছে বাস্তব জীবনে ফিরে আসা, রিয়েলিটিতে ফিরে আসা। ওকে, কি কেসটা কি, কোথা থেকে আসছে? বেসিক্যালি স্টেপিং অ্যাওয়ে ফ্রম ইন্টারনেট অ্যান্ড এক্সপেরিয়েন্স রিয়েল ওয়ার্ল্ড। টু সাম এক্সটেন্ট কর্পোরেট ওয়ার্ল্ডে একটু স্ল্যাং ভাবে টাচ গ্লাসকে ইউজ করা হয় বা টাচ গ্লাসের প্রসঙ্গ উল্লেখ করা হয়, যে অনেক তুই আকাশে উড়েছিস, এবার তুই মাটিতে ফের। সোজা কথায় বা এর মানেটা হচ্ছে এই যে ক্রমাগত মোবাইল দেখতে দেখতে বা মোবাইলের মধ্যে ঢুকে গিয়ে বা ডুম স্ক্রলিং এর শিকার হতে হতে একজন মানুষ বাস্তবত কি হচ্ছে সেটা ভুলেই গেছে। জীবন তাকে ঠিক কি বলছে, আসল জিনিসটা কি সেটা সম্বন্ধে সে পুরোপুরি অজ্ঞান। তাকে সেই জায়গাটা থেকে ফিরিয়ে এনে আসল জিনিসটা সম্বন্ধে খোঁজ দেয়া, বাস্তবতায় ফিরিয়ে আনাটাই হলো টাচ গ্লাস। ক্লিয়ার? সো আমরা এটাকে একটা যদি বাক্য রচনার মধ্যে দিয়ে বুঝতে চাই তাহলে কি দেখবো? আফটার রিয়েলাইজিং হিজ কনস্ট্যান্ট ডিবেটস অনলাইন were affecting his mental health, his friends advised him to log off and touch glass. অর্থাৎ যখন তার বন্ধুরা দেখতে পাচ্ছে যে সে তার মোবাইলে ক্রমাগত অনলাইন ডিবেটের মধ্যে দিয়ে ব্যস্ত হতে হতে তার মানসিক ক্ষতি করে ফেলছে বা তার মানসিক স্বাস্থ্যের উপরে কুপ্রভাব পড়ছে, তখন তার বন্ধুরা সাজেশন দিল যে তুমি বাবা এবারে বাস্তব জীবনে ফিরে এসো, ওসব মোবাইল টোবাইল বন্ধ করে রেখে ইন্টারনেটটা লগ অফ করে দিয়ে। ক্লিয়ার? সো সেই এবার ইন্টারনেটের সেই সার্কেল থেকে, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপের সেই সার্কেল থেকে, ডুম স্ক্রলিং এর সেই সার্কেল থেকে রিয়েল লাইফে ফিরে আসা ইজ টাচ গ্লাস। ওকে, এন্ড সিক্সথ ইডিয়মস, কোয়াইট কুইটিং। ওকে, ইডিয়মটা একদম একটা বলা যায় না আনকোরা কনসেপ্ট, কোয়াইট কুইটিং। হোয়াট ইজ কোয়াইট কুইটিং? কোয়াইট কুইটিং হচ্ছে এক্স্যাক্টলি যতটুকু কাজ ততটুকু করা, নট ওভারলোডেড, নট ওভারবার্ডেনড ইন অফিস। ওকে, অফিস ওয়ার্ক, ন্যূনতম কাজ করা, অতিরিক্ত দায়িত্ব না নেওয়া। বেসিক্যালি কি হয়, অফিসের কাজ, র্যাট রেস, এগিয়ে যাওয়ার লক্ষ্য, প্রমোশন পাওয়ার লক্ষ্য, টিকে থাকার তাগিদ, এখনকার বর্তমান দিনে যে ভয় যে আমাকে টিকে থাকতে হবে, এইসব কিছুর মধ্যে আমরা অনেক সময় অনেক প্রফেশনাল কি করে, যতটুকু কাজ তার চেয়ে বেশি কাজ নিয়ে নেয়,
বেশি কাজ নিয়ে বাড়িতে ফেরে, সেই কাজ করতে থাকে, তার ওয়ার্ক এবং পার্সোনাল লাইফ ডিসব্যালেন্স হয়ে যায়। ঠিক আছে, তো এই জায়গাটা থেকে কেউ কেউ বেরিয়ে আসতে চাইছে। বেসিক্যালি কর্পোরেট ওয়ার্ল্ডের মধ্যেই এই সমস্যাটা ক্রিয়েট হয়, সেখান থেকে সে কেউ বেরিয়ে আসতে চায়। এবং কিভাবে বেরিয়ে আসতে? বিরাট বিদ্রোহ করে, ঝগড়াঝাটি করে, খারাপ কথা বলে, রাগারাগি করে তা না, সে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিচ্ছে যে যতটুকু কাজ আমি ততটুকুই করব। দিস ইজ কোয়াইট, নিঃশব্দে কুইটিং, ছেড়ে দেয়া, কোয়াইট কুইটিং। ওকে, এর অ্যাপ্লিকেশন কিন্তু কেবলমাত্র এরকম জায়গাগুলোতেই হয়ে থাকে, বা এখান থেকে তৈরি হওয়া শব্দটাই, এখান থেকে তৈরি হওয়া অবস্থার পরিপ্রেক্ষিতেই শব্দটা জন্মেছে বা শব্দ বন্ধটা জন্মেছে। আমরা সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা বুঝবো ব্যাপারটা। ইনস্টিড অফ রিজাইনিং দ্য exhausted programmer, Agrit Gayen engaged in quiet quitting by strictly refusing to answer any after hours mail. অর্থাৎ আগরিত গায়েন কি করলেন? একজন প্রোগ্রামার, তিনি বরং মানে চাকরি ছাড়ার দরখাস্ত না করে বা চাকরিটা না ছেড়ে, যে কিনা আগরিত গায়েন কিনা একেবারে বিধ্বস্ত হয়ে গেছে অফিসের কাজে, বাট চাকরিটা না ছেড়ে দিয়ে সে সিদ্ধান্ত নিল যে সে কোয়াইট কুইটিং করবে এবং বাড়ি ফিরে এসে অফিসের টাইমের বাইরে যে মেল তার কাছে এসছে সে মেল সে আর খুলবে না, সেই মেলের উত্তর সে আর দেবে না। দিস ইজ কোয়াইট কুইটিং। ওকে, চলো ওকে, আমরা ধীরে ধীরে টেকনোলজি ডোমেন থেকে শিফট করে কর্পোরেট ওয়ার্ল্ডের সমস্যা, কর্পোরেট ওয়ার্ল্ডের লাইফস্টাইল থেকে উদ্ভূত সমস্যা এবং সেখানকার ওয়ার্ড কালচার যা ইডিয়মে পরিণত হতে চলেছে সেগুলোর উপর ফোকাস করছে। ওয়ার্ড 7 বা ফ্রেজ 7 কি? বেয়ার মিনিমাম মন্ডে। বেয়ার মিনিমাম মন্ডে অর্থাৎ বেয়ার মিনিমাম মন্ডে মানে হচ্ছে একটা ওয়ার্ক প্লেস স্ট্র্যাটেজি। কি জিনিসটা খুব সুন্দর এবং জিনিসটা খুব পুরনো। বেসিক্যালি বেয়ার মিনিমাম মন্ডে ওয়ার্ক স্ট্র্যাটেজি, ওয়ার্ক প্লেস স্ট্র্যাটেজিটা কি? স্কেল ব্যাক ওয়ার্কলোড, ওয়ার্কলোডটাকে জেনে বুঝে ইচ্ছা করে কম করে নেওয়া, বেশি নিজের উপরে লোড না চাপতে দেয়া। ওকে, কেসটা ব্যাপারটা কোথা থেকে আসছে? সেটা হচ্ছে রবিবার সকলের পরিবারের সাথে শনিবার রবিবার খুব সুন্দর দুটো দিন গেল। এখন রবিবার দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যে যত হচ্ছে মনটা খারাপ হয়ে যাচ্ছে যে সোমবার আবার অফিস, আবার সেই কাজের চাপ, আবার সেই বসের ধাঁধানি। তো এই যে রবিবার বিকেলে যে একটা চাপ তৈরি হচ্ছে না, একটা ভয়, একটা আশঙ্কা ক্রিয়েট হচ্ছে, এটাকে বলে সানডে স্কেয়ারিজ। সানডে স্কেয়ার, স্কেয়ার মানে ভয় পাওয়া, স্কেয়ারিজ। ওকে, প্লুরাল করেছে স্কেয়ার থেকে, স্কেয়ারিজ, সানডে স্কেয়ারিজ। এই সানডে স্কেয়ারিজটা এমপ্লয়ির মধ্যে, মানুষের মধ্যে ঘটে রোববার বিকেল সন্ধ্যে। সেইটা কি হয়? সোমবার গেলে মন প্রাণ দিয়ে মানে কাজের মধ্যে ঢোকার চেষ্টা করে, খেটে মরে। তো সোমবার যাতে সেই অতিরিক্ত চাপটা না থাকে, সানডে স্কেয়ারিজের রিপ্লাই হিসেবে এখন বর্তমান প্রজন্ম কি করছে? যে সোমবার কাজটাকে হালকা করে নেওয়ার চেষ্টা করছে। সোমবার খুব বেশি লোড দিচ্ছে না, রিপিটেটিভ কাজই করছে, খুব মেন কাজ, বড় কাজ, বুদ্ধি লাগানোর কাজ সব পরের দিন হবে। সোমবার ধীরে 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 কাজটাকে নিচ্ছে। দিস ইজ কল্ড বেয়ার মিনিমাম মন্ডে। মন্ডেতে যতটুকু কাজ না করলে নয় ততটুকুই কাজ। এটা একটা অন্য নাম আছে, মন্ডে ব্লুজ। এই ওয়ার্ডটাও তোমরা পড়ে নেবে, মন্ডে ব্লুজ, BLUES। অর্থাৎ সোমবার এমপ্লয়িরা অফিসে আসলে একদম কাজ করতে ইচ্ছে করে না, মনটা খুব খারাপ হয়ে থাকে বাড়ির জন্য, ওই নতুন কাজের এনভায়রনমেন্টের মধ্যে ঢুকতেই ইচ্ছা করে না। ওকে, দ্যাট ইজ কল্ড মন্ডে ব্লুজ। এবং মন্ডে ব্লুজ থেকেই যতটুকু না করলে নয় এসছে বেয়ার মিনিমাম মন্ডে। নেক্সট আমরা কি পড়বো? রেজ অ্যাপ্লাইং। রেজ অ্যাপ্লাইং কি? রেজ অ্যাপ্লাইং হচ্ছে রেজ অ্যাপ্লাইং impulsive act of submitting large volume of job application in a very small time। অর্থাৎ রেগে গিয়ে প্রচুর পরিমাণে চাকরির দরখাস্ত করা। সোজা কথায় কি? বসের সাথে ঝামেলা হয়ে গেছে, অফিসে ঝগড়া হয়ে গেছে, গন্ডগোল হয়ে গেছে, খারাপ একটা দিন গেল, ভালো লাগছে না, তো চাকরি ছেড়ে দেবো। এই রাগ করে ফিরে এসে অনেকগুলো চাকরিতে একসাথে একটা নির্দিষ্ট অল্প সময়ের মধ্যে অ্যাপ্লাই করে দেয়া, রেগে গিয়ে চাকরির অ্যাপ্লিকেশন। This is called rage application. Bare minimum Monday
আমি এক্সাম্পল দিইনি, আমি আমার স্টুডেন্টদেরকে বলবো তোমরা একটা সুন্দর থেকে এক্সাম্পল ক্রিয়েট করে কমেন্ট বক্সে দেবে, যার এক্সাম্পল বাক্য সবচেয়ে ভালো লাগবে আমি তার উপরে আমার কমেন্ট বা আমি আমার লাইক চিহ্ন দেব। রাইট নাও রেজ অ্যাপ্লাই একটা উদাহরণের মধ্যে দিয়ে আমরা বুঝি। রেজ অ্যাপ্লাই হচ্ছে উদাহরণ কি, frustrated by a lack of recognition during the promotion circle, Mr. Satyaki Sarkar decided to raise apply to a dozen different companies in a single afternoon. Okay, so this is called raise apply. ঠিক একই রকম একটা শব্দ করোনার পর তৈরি হয়েছিল রিভেঞ্জ ট্যুরিজম। রিভেঞ্জ ট্যুরিজম কি ছিল? মানুষ করোনার সময় একটা প্রায় 2-2.5 বছর ধরে বেড়াতে যেতে পারেনি, তো সেই জন্য করোনার বাধা কাটতে না কাটতেই মানুষ যেন লাগাম ছাড়া ভাবে উদ্দাম ভাবে বেড়াতে চলে গেছিল, যে যেখানে পারে যা টাকা আছে যেখানে দু চোখ যায়, দ্যাট ওয়াজ কল্ড রিভেঞ্জ ট্যুরিজম। ঠিক সেরকম একটা ইকুইভ্যালেন্ট কনসেপ্ট হচ্ছে রেজ অ্যাপ্লাই। নেক্সট 9th শব্দবন্ধ কি, ফ্রেজ কি, ক্যারিয়ার কুশনিং। ক্যারিয়ার কুশনিং কিরকম বলতো, সহজ কথায় জানো 3-4টে কাজের লোককে বলে রেখেছে, একজন না এলে আরেকজন আসবে, ঠিক সেরকম। বেসিক্যালি কি হচ্ছে, এখনকার দিনে কর্পোরেট লে অফ হচ্ছে, যখন তখন পিঙ্ক স্লিপ ধরিয়ে দিচ্ছে, চাকরি চলে যাচ্ছে, মানুষের সব সময় এই ইকোনমিক ইনস্টেবিলিটি টার্ময়েল, তার মধ্যে একটা ভয় টেনশন কাজ করে। সেই জন্য মানুষ কি করছে, এমপ্লয়িরা কি করছে, নিজের কাজের সাথে সাথে নিজেকে আপডেট করে রাখছে, নিজে অন্যান্য আরো চাকরির বাজারের সাথে একেবারে তৈরি করে রাখছে যে এটা ছাড়লে ওই চাকরিটা করবে। অর্থাৎ একটা চাকরি হাতে থাকা সত্ত্বেও আরেকটা চাকরির জন্য নিজেকে তৈরি রাখা, সেটাই হচ্ছে ক্যারিয়ার কুশনিং। কুশন করে রাখছে ক্যারিয়ারটাকে, ঠিক আছে। সে নিজেকে আপস্কিল করছে, নিজের ভয় থেকে হোক, নিজের প্রমোশনের জন্য হোক, নিজেকে মার্কেটে টিকিয়ে রাখার জন্য হোক, এই সমস্ত কারণ কাজে কার্যকরী এর ক্ষেত্রে। অর্থাৎ এটা একটা প্রোঅ্যাক্টিভ ওয়ার্কপ্লেস স্ট্র্যাটেজি টু বিল্ড এ প্রফেশনাল সেফটি নেট। ওকে, চলো আমরা একটা বাক্যের মধ্যে দিয়ে দেখবো। ইন দ্য ইরা অফ ইকোনমিক আনসার্টেনটি, মিস্টার আতিফ হালদার is restoring to career cushioning by constantly updating his LinkedIn profile. Okay, clear? Chalo. Next and last phrase idioms for today's class is task masking. Again, এটা খুব পুরনো একটা কনসেপ্ট, বাট টাস্ক মাস্কিং নতুন করে তৈরি হয়ে গেছে আমাদের, আমরা পড়বো। টাস্ক মাস্কিং কি? টাস্ক মাস্কিং সোজা কথায় অফিসে কিছু লোক আছে যারা কোনো বেসিক অ্যাকচুয়াল ফ্রুটফুল কাজ করে না, বাট বিরাট কাজের ভান দেখায়, বিরাট ব্যস্ততার ভান দেখায়, এখানে যাচ্ছে, মিটিং করছে, সারাক্ষণ কম্পিউটার থেকে চোখ সরছে না, কিবোর্ডে হয়তো সে যা লিখছে কিছুক্ষণ আবার সে মুছে দিচ্ছে, আউটপুট কিছু নেই, ফ্রুটফুলনেস কিছু নেই, কোনো প্র্যাকটিক্যালি নতুন কিছু তৈরি করা, ভাবা, উদ্ভাবন করা কিচ্ছু করছে না, বাট দেখাচ্ছে যে সে খুব ব্যস্ত, বিরাট ব্যস্ত, তার জন্য একেবারে কাজের শেষ নেই। এই যে একটা মুখোশ তৈরি করে রাখা কাজের, ওকে, হয়তো তার প্রফেশনের সুবিধের জন্যই যে না দেখো লোকটা বিরাট কাজ করছে, সারাক্ষণ ব্যস্ত, দিস ইজ কল্ড টাস্ক মাস্কিং। এটা আগেও ছিল, এখনো আছে, শব্দটা নতুন তৈরি হয়েছে। ইনস্টেড অফ ট্যাকলিং দ্য আর্জেন্ট প্রজেক্ট, আমি একটা বাক্যের মধ্যে দিয়ে টাস্ক মাস্কিং করছি। ইনস্টেড অফ ট্যাকলিং দ্য আর্জেন্ট প্রজেক্ট, Mrs. Anika spent the entire afternoon task masking by shuffling paperwork and organizing unnecessary spreadsheet. Okay, অর্থাৎ খুব যে আর্জেন্ট প্রজেক্টটা রয়েছে সেই ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে, সেই ব্যাপারটার উপর কাজ না করে মিসেস অনিকা কি করছে, সারাটা সন্ধে সে কেবল ওই কাগজ গোছাচ্ছে, উল্টোচ্ছে, পাল্টাচ্ছে, আর আননেসেসারি স্প্রেডশিট ক্রিয়েট করছে, ডিস্ট্রয় করছে, ওকে, এইসব করে টাস্ক মাস্কিং করে যাচ্ছে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেস ক্লাস। আমি আবার বলবো যে পরীক্ষা কঠিন হবে, তো যারা WBCS পরীক্ষা দেবে তারা খুব ভালো করে ইংরেজির প্রিপারেশন নাও এবং খুব ভালো করে ইংরেজির প্রিপারেশন
বড় ইনস্টিটিউশনে না গিয়েও বাড়িতে বসে তোমরা সিএসডি এর কাছ থেকে পেতে পারো। অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক, ভালোভাবে থাকবে। আর হ্যাঁ, একটাই অনুরোধ, আমাদের স্বপ্ন যেটা, সেটা সমস্ত বাঙালি ছেলে ঘোষ ঘোষ মুখার্জি চ্যাটার্জি নস্কর লস্কর সারা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের চাকরিগুলোতে ভর্তি হয়ে যাবে, বড় বড় পোস্টে বাঙালি নাম ভরে যাবে। তোমরা ইউপিএসসি ভালো করে দাও, আইএস আইপিএস হও, এবং আমাদের চ্যানেলটাকে তাদের কাছে পৌঁছে দাও যারা বড় ইনস্টিটিউশনে গিয়ে অনেক টাকা খরচ করে বড় শহরে গিয়ে পড়াশোনা করতে পারে না। ওকে, বেস্ট অফ লাক, ভালোভাবে থাকবে।